আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সম্ভাবনাটা শেষ করব। আমার সাথে যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা একটু জানাবেন। আমি এখনই ক্লাস শুরু করব। কথা লেখা ক্লিয়ার কিনা বলবেন একটু, আর এখনই শুরু করে দিচ্ছি। কথা লেখা ক্লিয়ার কিনা? ক্লিয়ার, শুরু করলাম। আর অপেক্ষা না করি। আচ্ছা, গত ক্লাসে আমরা টাইপ 2 পর্যন্ত বলেছি, টাইপ 3 থেকে শুরু হবে। তাসের অঙ্ক দিয়ে শুরু হবে। তাস, এই তাস যারা চিনেন তারা ইমান ভালো পারবে, যারা চিনেন না তাদের তাসকে আমি চেনানোর চেষ্টা করব। আমি নিজেও তাস পাই না, তারপর যতটুকু সম্ভব আপনাদের সাথে বলার চেষ্টা করি। মানে আমি তাস খেলা পারি না, আমি তাসের অঙ্ক বোঝানো যাবে। যাই হোক, তাস মানে কি? কার্ড। আমার রুমে যদিও ছিল পড়ানোর জন্য, সে খুঁজে পাচ্ছি না। এগুলো তো সবাই চেনেন নাকি? অবস্থা দেখছেন? এগুলো সবাই, এগুলো আপনাদের ক্লাসের জন্যই আসছিলাম। যাই হোক, এগুলো তো সবাই চেনেন। এগুলো হচ্ছে তাস। তো এটাকে বলা হয় কার্ড বা তাস, সবাই চিনি। তো পরীক্ষার প্রশ্নগুলো থাকবে এক প্যাকেট তাসের। তো মনে রাখতে হবে, এক প্যাকেট তাসের মোট 52টি তাস থাকে। মোট তাস 52টি। মোট তাস 52টি। এই তাসকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। এই শ্রেণীবিভাগটা না পারলে কিন্তু হবে না। শীটে আমি খুব ভালো করে দিয়ে দিছি, তারপরেও বুঝতে হবে। মোট তাস প্রধানত 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। হরতন, রুইতন, চিরাতন, ইস্কাপন। তাহলে কি বললাম? মোট তাস 52টা। এখানে আরেকটু গ্যাপ আছে। মোট তাস 52টা হলো প্রধানত 2 ধরনের হয়, কালো আর লাল। এটা একটু এখানে বলে দেই, সেটা মুছেই দেখেন। ওদের মাঝখানে একটা শ্রেণীবিভাগ গ্যাপ গেছে। তাস প্রধানত 2 ধরনের বলতে হবে, কালো আর লাল। তাহলে তাস তো মোট 52টা। কালো হইল 26টা, লাল হইল 26টা। এই পর্যন্ত গেল। কালো তাস আবার 2 ধরনের, আর লাল তাস 2 ধরনের। একটু আগে যেগুলো বললাম, কালো তাস হলো হচ্ছে চিরাতন 13টি, আর ইস্কাপন এটা হচ্ছে 13টা। এগুলো শীটে খুব ভালো করে দেয়া আছে। আর লাল তাস হলো কি? হরতন 13টি আর রুইতন 13টি। প্রথম থেকে শ্রেণীবিভাগটা আমি বলতেছি। তাস প্রধানত 2 ধরনের, কালো আর লাল। কালো হয় 26টা, লাল হয় 26টা। কালো তাস আবার 2 ধরনের, চিরাতন আর ইস্কাপন। চিরাতন 13টা, ইস্কাপন 13টা। লাল তাস 2 ধরনের, হরতন 13টা, রুইতন 13টা। এটা গেল। এখন এই 13টা তাসের যে পরিচিতি সেগুলো আমরা জানবো। মানে এখানে যে 13টা তাস থাকবে, সেম ভাবে এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। একটা শ্রেণী বিভাগ আমরা পড়লেই এনাফ। এই 13টা তাসের মধ্যে একটা থাকে টেক্কা, একটি টেক্কা। আচ্ছা, লিখতে পারি টেক্কা একটি। তারপর রাজা থাকে একটি, রাজা একটি, রানী একটি, গোলাম একটি। তাহলে 13টার ভিতরে একটা টেক্কা, একটা রাজা, একটা রানী, একটা গোলাম। তাহলে 4টা কাঠ স্পেশাল। এর বাইরে যা আছে 9টা হচ্ছে বাকি 9টি নম্বরযুক্ত কাঠ। বাকি 9টি নম্বরযুক্ত কাঠ, মানে 2, 1, 1 তো না, সরি 2,
3 এরকম করে 4 5 এরকম করে আছে আর কি, অর্থাৎ নম্বর 9টি নম্বর যুক্ত কাঠ। তাহলে ভালো করে খেয়াল করেন, চিরাতনের ভিতরে কি কি আছে? একটা টেক্কা আছে, একটা রাজা আছে, একটা রানী আছে, একটা গোলাম আছে। এই জিনিসগুলো প্রত্যেকের ভিতরে আছে, অর্থাৎ ইস্কাপনের টেক্কা আছে, রাজা আছে, রানী আছে, গোলাম আছে। এখানেও রাজা আছে, রানী আছে, গোলাম আছে। এখানেও রাজা আছে, রানী আছে, গোলাম আছে, টেক্কা আছে, সবই আছে। মানে এর যেরকম 4টা আছে, এরও আছে, এরও আছে, সবাই আছে। তাহলে আপনাদের এখন যেটা জানতে হবে, তাহলে এক প্যাকেট তাসে টেক্কা থাকে কয়টা? 4টা। এর একটা টেক্কা, এর একটা টেক্কা, এর একটা টেক্কা, একটা টেক্কা। তাহলে বলতে পারি টেক্কা মোট 4টা। এখানে একটু ফ্রেশ করে লিখি, মোট টেক্কা 4টি, মোট রাজা 4টি, মোট রানী 4টি, মোট গোলাম 4টি। তাহলে একদম ফাইনাল যেটা সামারি করি, এক প্যাকেট তাসে মোট 52টা তাস থাকে। তাস 2 ধরনের, কালো তাস আর লাল তাস। কালো তাস থাকে 26টা, লাল থাকে 26টা। কালো তাস আবার 2 ধরনের, ইস্কাপন আর চিরাতন 13টা করে। লাল তাস 2 ধরনের, হরতন রুইতন 13টা করে। প্রত্যেকটা ভাগের ভিতরে আবার একটা করে টেক্কা থাকে, একটা করে রাজা থাকে, একটা করে গোলাম থাকে, একটা করে রানী থাকে। শেষ 4টা থাকে স্পেশাল কার্ড, আর বাকি 9টি নম্বর যুক্ত কার্ড। শেষ। ঠিক আছে? তাহলে আবারও বলছি, এটা কিন্তু ম্যাথ না, এগুলো কার্ডের পরিচিতি। এই পরিচিতি না জানলে আপনি আবার ম্যাথ পারবেন না। টেনশনের কোন কারণ নাই, কার্ড থেকে জবের পরীক্ষায় প্রশ্ন খুব কম হয়, তারপর শিখে রাখবেন। জবের পরীক্ষাতে প্রশ্ন সংখ্যা থেকে বিষয়, যেটা আমি সামনে করাবো, কার্ড থেকে খুবই কম হয়। তারপরে যেহেতু সিলেবাস আছে আমাদের করে রাখতে হবে, বলা যায় না বিসিএসে কখন আসে। মানে কম হয় বলতে আসে না তা না, আসে কিন্তু কম। তাহলে পরিস্থিতিগুলো জানা লাগবে আমাদের। পরীক্ষায় প্রশ্ন হলো কি, একটা তাসের প্যাকেট থেকে একটা তাস তুললেন, কালো হওয়ার সম্ভাবনা করতে। এখন আপনি যদি নাই জানেন কালো তাস কয়টা, হবে না। আর একটা প্রশ্ন করলো যে একটা কার্ড মানে তাসের প্যাকেট থেকে আমরা একটা তাস তুললাম, সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত। এখন টেক্কা যে 4টা, সেটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি ম্যাথ পারবেন না। ঠিক আছে? এগুলো শীটে খুব ভালো করে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে একটু দেখবেন, আমি হয়তো বুঝিয়ে দিলাম যতটুকু সম্ভব। এবার আস্তে আস্তে ম্যাথ শুরু করব। সব শীটে দেওয়া আছে, সুন্দর করে সব শীটে দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নাই। তো যাই হোক, 28 নাম্বার কোশ্চেন, শীটের 28 নাম্বার, সবার সামনে শীট আছে। বলছে 52 তাসের একটি প্যাকেট থেকে একটা তাস তোলার টেক্কা হওয়ার সম্ভাবনা। প্রথম একটা কি, টেক্কা হওয়ার সম্ভাবনা। একটা চাকরি পরীক্ষা আসছে, টেক্কা হওয়ার সম্ভাবনা কত। আমি পুরো কোশ্চেন লিখছি না, যেটা সবার সামনে শীট আছে। তাহলে টেক্কা হওয়ার সম্ভাবনা চাইছে। তাহলে এক প্যাকেট তাসে মোট তাস 52, তাহলে মোট ফলাফল 52। এর মধ্যে টেক্কা আছে 4টা, তাহলে অনুকূল ফলাফল 4। তাহলে অ্যান্সার হবে 1/13, 4 13 52। শেষ ম্যাথ, ছোট প্রশ্ন। টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 1/13। আচ্ছা, আপনাদের আমি কোশ্চেন করি, আপনারা একটা আমাকে বলেন, এক প্যাকেট তাস থেকে একটা তাস তোলা হলে সেটা রাজা হওয়ার সম্ভাবনা কত? সবাই কমেন্টে জানান, রাজা হওয়ার সম্ভাবনা কত, দ্রুত জানাবেন। 5 সেকেন্ডের মধ্যে কমেন্ট করবেন, রাজা হওয়ার সম্ভাবনা কত? দ্রুত বলেন, দ্রুত, আজকে শেষ করব। একই হবে অ্যান্সার, তাই না? কারণ মোট তাস হবে 52টা আর রাজা হবে 4টা, তাহলে 1/13 হবে অ্যান্সার, আগের মতই হবে। বুঝতে পারছি? এবার পরবর্তী কোশ্চেনে যাই আমি। 29 নম্বর কোশ্চেন বলছে, এক প্যাকেট তাস হতে একটা তাস দৈর্ঘ্য নেওয়া হলো। তাসটা অনেকগুলো কোশ্চেন করছে। রাজা হওয়ার সম্ভাবনা কত? 2 নম্বরে বলছে হরতন হওয়ার সম্ভাবনা কত? 3 নম্বরে বলছে লাল তাস হওয়ার সম্ভাবনা কত? 4 নম্বরে বলছে হরতন বা ইস্কাপন হওয়ার সম্ভাবনা কত? এখানে বলছে কি হরতন বা
টেক্কা, এটা হচ্ছে স্পেশাল। তাহলে শুরু করি। এক প্যাকেট তাস থেকে একটা তাস দৈব ভাবে, মানে কি দৈব ভাবে, মানে র্যান্ডমলি নিয়ে নিলাম, ঠিক আছে, মানে না দেখে, ব্যাপারটা হচ্ছে না দেখে আমি নিয়ে নিলাম, এক প্যাকেট তাস থেকে নিয়ে নিলাম এরকম করে। তাহলে প্রথম হচ্ছে রাজা হওয়ার সম্ভাবনা, ক নাম্বার উত্তর কি হবে? মোট তাস 52টা, রাজা আছে 4টা, তাহলে 1/13 হচ্ছে आंसर। খ নম্বরের आंसर কি হবে? হরতন হওয়ার সম্ভাবনা, মোট তাস 52টা, হরতন আছে 13টা, তাহলে 1/4 হচ্ছে आंसर। গ নম্বরে বলছে লাল তাস, তাহলে মোট তাস 52টা, লাল আছে 26টা, তাহলে आंसर হবে কি হাফ। এবার হচ্ছে ঘ, বলছে কি হরতন বা ইস্কাপন, এখানে দুইটা কথা বলছে, হরতন বা ইস্কাপন এর সম্ভাবনা কত। তো আমরা হরতনের সম্ভাবনা করব আর ইস্কাপনের সম্ভাবনা বের করব। তারপর যেহেতু বা বলা আছে, বা থাকলে যোগ হয়, এই প্রশ্নটা কি বা থাকলে যোগ হয়। তাহলে হরতন বা ইস্কাপন, হরতন হওয়ার সম্ভাবনা কত? 52টা তাসের মধ্যে হরতন হওয়ার সম্ভাবনা হলো উপরে থাকে 13, তাই না? আবার ইস্কাপন 52টার মধ্যে 13টা, এটা হলো হরতন হওয়ার সম্ভাবনা, এটা হলো ইস্কাপন হওয়ার সম্ভাবনা। যেহেতু যোগ বা আছে, যোগ করতে হবে আমাদের, হাফ হচ্ছে आंसर, তাই না? তাহলে এবার আবারও বলছি, এটা হলো হরতন হওয়ার সম্ভাবনা, এটা হলো ইস্কাপন হওয়ার সম্ভাবনা, বা থাকলে যোগ করবেন। আমাদের এই প্রশ্নটা হচ্ছে স্পেশাল। কেন স্পেশাল দেখেন, নাম্বারটা কি হরতন বা টেক্কা। তাহলে আগে হরতন হওয়ার সম্ভাবনা বের করতে হবে, তারপর টেক্কা হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে হরতন হওয়ার সম্ভাবনা কি 13/52, এটা আমরা জানি, আর টেক্কা হওয়ার সম্ভাবনা কি 4/52, এটা আমরা জানি। কিন্তু সমস্যাটা কোথায়? এক প্যাকেট তাস থেকে আপনি তাস তুললেন, আপনি হরতনের সম্ভাবনা যদি বের করতে চান, তাহলে উপরে হবে 13, নিচে হবে 52। আচ্ছা, এই হরতনের মধ্যে কি টেক্কা আছে না? কথা বলো না, হরতনের মধ্যে টেক্কা আছে কিনা? টেক্কা আছে। তাহলে হরতনের মধ্যে যদি টেক্কা থাকে, আমি যখন এই 13টা টাস হিসাব করে ফেলছি, তাহলে টেক্কাও তো হিসাব করে ফেলছি, তাহলে টেক্কা কিন্তু একটা কমে গেল, যারা বুঝি নাই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, হরতন আবার টেক্কার কথা বলছি। এখন এই টেক্কা কি হরতনের মধ্যে আছে কিনা? আছে। তাহলে এরকম ম্যাথ থাকলে একটু ঝামেলা হয়। কি ঝামেলা হয় সেটা বুঝাই বলি। আমি এক প্যাকেট তাস থেকে একটা তাস তুললাম, হরতন হওয়ার সম্ভাবনা, তাহলে কি হবে 13/52। এখন একটা টেক্কা কিন্তু হরতনের মধ্যে আছে, তাহলে ওই তাসটা তো টেক্কা হইতে পারে। তাহলে আমি একটা তাসকে এখানে একবার হিসাব করছি, আবার এর মধ্যে হিসাব করতেছি, তাহলে একটা তাসকে আবার ডাবল কাউন্ট করতেছি, এটা ভুল, রং, এটা সম্ভব না, অযৌক্তিক। তাহলে কি করতে হবে? এটা হলো হরতন হওয়ার সম্ভাবনা, আর এটা হলো টেক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু টেক্কা 4টার জায়গায় 3টা থাকবে, কারণ হরতনের ভিতরে টেক্কা এই হিসাবে চলে আসছে। এবার যোগ করতে হবে। কথা হচ্ছে, তাই না? আচ্ছা, শেষ। না বুঝলে বলবেন, না বুঝলে বলবেন। আচ্ছা, শেষ। ছোট করে লিখতে পারি আমরা, 4 4 16 4 13 52। তাহলে এই ম্যাথটা যারা বুঝি নাই, মানে এখানে 4 কেন দিলাম না, কারণ একটা টেক্কা আমি হরতনের মধ্যে হিসাব করছি, 13এর ভিতর টেক্কা একটা আছে, তাহলে এখানে আবার টেক্কা 4টা দেওয়া যাবে না, এটা রং। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? এবার কি বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝলে ডান লেখা যায়, এই পর্যন্ত না বুঝলে কোশ্চেন করেন। এগুলো ছোট্ট ছোট্ট অঙ্ক, না বোঝার কিছু নাই। সম্ভাবনার সূত্র কি? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। যারা এখনো ক্লিয়ার বোঝেন নাই, এক প্যাকেট তাসের যত ম্যাথ, সেখানে সবসময় মোট ফলাফল কি 52, মানে যেটা টোটাল আমার যা আছে, এক প্যাকেট তাসে 52টা তাস থাকে, তার মানে মোট ফলাফল সবসময় 52। আর অনুকূল মানে কি? যে কয়টা আমাদের হরতনের কথা বললাম, হরতন আছে 13টা, অনুকূল ফলাফল 13, লাল আছে 26টা, অনুকূল ফলাফল 26, এরকম। এই হলো কথাবার্তা, এটা আমারই কঠিন কিছু না। আচ্ছা, এবার বলছে কি, নাম্বার
52টি তাসের প্যাকেটে 4টা রানী আছে, নিরপেক্ষভাবে যে কোনো একখানা তাস টেনে রানী না পাওয়ার সম্ভাবনা। আমি শুধু সার অংশটা লিখতেছি, কি চাইছে, রানী না পাওয়ার সম্ভাবনা। এখন ভালো করে খেয়াল করবেন, এতক্ষণ আমরা পাওয়ার সম্ভাবনা বের করছি, বা না পাওয়ার সম্ভাবনা আসলো কোথা থেকে? এই না পাওয়ার সম্ভাবনা বের করার নিয়ম আছে। আমরা প্রথম ক্লাসে অর্থাৎ গতকালকে একটা সূত্র শিখেছিলাম, যে কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনা এর যোগফল সবসময় এক হয়। গতকালকে সূত্র কি বলছি, একটা সম্ভাবনা ঘটার আর না ঘটার যোগফল এক, অর্থাৎ হওয়ার সম্ভাবনা আর না হওয়ার সম্ভাবনার যোগফল এক। তাহলে এখান থেকে আমি যদি না হওয়ার সম্ভাবনা বের করতে চাই, এখান থেকে এই সূত্রটা থেকে বিসিএস এ বেশি প্রশ্ন হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। তাহলে কি হবে, এই হওয়ার সম্ভাবনাটা ওই পাশে বিয়োগ হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথম থেকে বুঝে বলি, কিন্তু আমি ম্যাথে যাইনি, আমি কিন্তু সূত্র শেখাচ্ছি। গত ক্লাসে আমরা দেখছি যে একটা ঘটনা ঘটবে আর ঘটবে না এর যোগফল এক, অর্থাৎ হবে হবে না এর যোগফল এক, পাবো পাবো না এর যোগফল এক। তাহলে আমাকে বলছে না পাওয়ার সম্ভাবনা, তাহলে না পাওয়ার সম্ভাবনা যদি আমি বের করতে চাই, এক থেকে পাওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হবে। আবারও বলছি, এক থেকে পাওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হবে। তাহলে সেভাবে আমরা আগাই ফেলি। তাহলে আমাদের রানী পাওয়ার সম্ভাবনা বের করতে হবে, রানী পাওয়ার সম্ভাবনা। 52টা তাসের মধ্যে রানী আছে 4টা, তাহলে উপরে হবে 4। রানী পাওয়ার সম্ভাবনা। অতএব রানী না পাওয়ার সম্ভাবনা কি হবে, এক থেকে পাওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হবে। এই প্রশ্নগুলা বিসিএস ফিলের জন্য অনেক ইম্পর্টেন্ট, সামনে অনেক ম্যাথ আজকে করা এরকম আর কি। তাহলে কোনো কিছু না পাওয়ার সম্ভাবনা বের করতে হলে সবচেয়ে সহজ নিয়ম হলো এক থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হবে। এটা বুঝছেন কিনা বলেন, এটা বুঝছেন কিনা? এই যে 30 নাম্বার 31 নাম্বার একই, এখানে টেক্কার কথা বলছে, টেক্কা না পাওয়ার সম্ভাবনা একই आंसर বলে নেবেন। দ্রুত বলেন। বুঝতে পারছি? এরকম আরো ম্যাথ আমরা আজকে সমাধান করব, শেষ পর্যন্ত থাকেন। ওকে, নেক্সট প্রশ্ন, কত নাম্বার? 32 নাম্বার। বলছে 52 খানা তাসের ব্যাপারে 3 খানা তাস টানা হলো। আমি সংক্ষেপে লিখি 3 খানা তাস টানা হলে, এগুলো অ্যাডভান্স না, 52 53 সরি 32 33 এগুলো অ্যাডভান্স না। 3টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত? খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, আপনারা যারা সম্ভাবনার অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো দেখেছেন, সেখানে দেখবেন যে সম্ভাবনার অনেক ম্যাথ করতে সমাবেশের প্রয়োজন হয়, সি এর যে ব্যাপারটা এনসিআর, সেই সূত্রটার প্রয়োজন হয়। তো আপনাদের জানতে হবে কখন সেটা। যখন এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করছি, দেখেন প্রত্যেকটা ম্যাথে লেখা একখানা তাস তুলছে, এই জন্য ওখানে আমরা সমাবেশের সূত্র অ্যাপ্লাই করি না। যখনই একের অধিক তাস তুলবে, 2টা 3টা, তখনই সমাবেশের সূত্র আসবে। তাহলে প্রথম কথা হলো, কোন কোন ম্যাথে সমাবেশের সূত্র হবে, তার অ্যান্সারটা হচ্ছে একের অধিক, 2টা 3টা এরকম হলে আমরা সমাবেশের সূত্র নিয়ে আসবো।
বুঝলে কি 3খানা তাস টানা হলো, 3টে তাসে রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের এখানে ম্যাথের পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। মোট ফলাফল কি হবে, অনুকূল ফলাফল কি হবে, ঠিক আছে? তাহলে আমাদের বলছে রাজা হওয়ার সম্ভাবনা, মোট তাস 52টা, এখান থেকে আমি নিব 3টা। কথা খেয়াল করবেন। আর আমাকে যদি বলতো 52 থেকে একটা না, তাহলে বলতাম 52C1, তার মানে 52ই হইতো, এই জন্য নিচে 52 লিখি। মানে আগের ম্যাথ গুলো এভাবে করা দরকার ছিল, বাট এভাবে করলে ওই 52ই থাকে, মানে ওই সংখ্যাটাই থাকে, তাই আমরা করি নাই, ভেজাল করি নাই। কারণ এগুলো তো আমাদের খুব কম আসবে, আগের গুলো বেশি হবে, তাই ভেজাল করি নাই। যদি কোশ্চেন কঠিন করে এগুলো আসতে পারে, অ্যাডভান্স লেভেলের ব্যাপার। যাই হোক, 3টা টাস্ক দিতে বলছে, 2টা 3টা এরকম হইলে আমরা কি বলবো, এটার মোট ফলাফল কত? 52C3, মানে আমি 52 থেকে 3টা বাছাই করব। এবার হচ্ছে রাজা, রাজা থেকে কয়টা? 4টা, তাহলে 4টা থেকে 3টা রাজা হইতে পারবে, 4C3। এই হলো ম্যাথ শেষ। যারা বুঝি নাই এই প্রশ্নগুলো, মানে একের অধিক যখন থাকবে, তাহলে মোট থেকে নিব 3টা, রাজা থেকে নিব 3টা, অ্যান্সার শেষ। এরকমই অপশন থাকতে পারে বা বানানো থাকতে পারে, আপনারা বানায় নেবেন, এগুলো আমি করাইছি, সমস্যা না, অ্যান্সার শিটে দেওয়া আছে। ম্যাথ শেষ কিন্তু। আবার বলছি, এগুলো অ্যাডভান্স, সম্ভাবনা কম, তারপরে দিতে পারে, বিসিএস ফেলে দিতে পারে। আর ব্যাংকের পরীক্ষাগুলো আসে, ব্যাংকের কথা আলাদা, যারা ব্যাংকের কোনো সময় পরীক্ষা দিতে তাদের তো লাগবেই, বিসিএসও লাগতে পারে। 52 থেকে 3টা, 4 থেকে 3টা, শেষ, কথা শেষ। এরপরে 33 নম্বর কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন করা হয়েছে এখানে। 3টা তাস নেওয়া হচ্ছে, 3টা তাস, 3টি তাস। প্রথম প্রশ্ন করছে টেক্কা হওয়ার সম্ভাবনা, দ্বিতীয় প্রশ্ন করছে 2টা টেক্কা হইতে হবে, 2টা টেক্কা। এবার হচ্ছে 2টা ইস্কাপন, ইস্কাপন। এখানে সহজ আছে, এগুলো পারবেন সবাই ভাই, বুঝাই দিলেই বুঝবেন, আর না বুঝাই দিলে তারা বুঝবেন না। প্রথম প্রশ্ন বলছে কি, এরকম প্রশ্নটা এরকম, 1 প্যাকেট তাস হতে 3টা তাস তোলা হলে 3টা তাস ক নাম্বার কোশ্চেন, টেক্কা সমান কত? খ নাম্বারে 2টা টেক্কা সমান কত? গ নাম্বার 2টা ইস্কাপন সমান কত? শুরু করলাম আমি, ক নাম্বার দিয়ে শুরু করি। 52 থেকে নিব 3টা, টেক্কা আছে কত? 4টা, 4টা থেকে নিব 3টা, ক নাম্বার শেষ। খ নাম্বার, এখানে বলছে 2টা টেক্কা। দেখেন তাস কিন্তু আপনি হাতে নেবেন 3টা, কয়টা? 3টা, মানে টেক্কা 2টা হবে, বাকি যা হয় হোক, কোনো সমস্যা নেই। এখানে তো ঝামেলা, 52C3, এখানে কোনো সমস্যা নেই। এখন টেক্কা আমার কয়টা, মানে মোট একটা প্যাকেট তাসে মোট 4টা টেক্কা থাকে, তাহলে সেখান থেকে 2টা টেক্কা হইতে হবে, তাহলে 4টা থেকে 2টা, 4C2। এখন তাস তো 3টা, আপনি কেমন 2টা হিসাব করছেন, বাকিটা কোথা থেকে নেবেন? তাহলে 52 থেকে 4টা বাদ দেন, 48টা থেকে একটা নেবেন। যারা কিচ্ছু বুঝি নাই, প্রথম থেকে বুঝাই দিই আবার। মানে ব্যাপারটা হয়েছে এখানে 3টা, মানে যদি বলতো টেক্কার কথা বলতো, উল্লেখ করতো, তাহলে 3টা তাস তুলছি, টেক্কা অসমান করতো, তা 4টা থেকে 3টা টেক্কা হইতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো এইখানে, টেক্কা 2টা হবে, তাহলে বাট তাস তো আমি প্যাকেট থেকে 3টা হাতে নিছি, তাহলে 4টার মধ্যে 2টা যদি টেক্কা হয়, বাকি একটা অন্য কার্ড, সেটা কিভাবে বের করব? 4টা যদি কার্ড হিসাব করে ফেলি, তাহলে বাকি থেকে কয়টা? 48, সেই 48 থেকে একটা হবে। ভালো করে খেয়াল করেন, আমার টেক্কার কথা বলছি 2টা, 4টা থেকে 2টা টেক্কা আসবে, আর 48 থেকে একটা আসবে। 48 করে পেলাম, ওই যে 52 - 4, ঠিক আছে? এটা ভালো করে বোঝার একটা উপায় আছে, এই 4 আর 48 যোগ করেন 52, আর 2 আর 1 যোগ করেন 3, আপনার মিলাইতে হবে জিনিসটা। 4 আর 48 যোগ করলে 52, এর যোগ করলে 3। যারা খ নাম্বার বোঝেন নাই, গ নাম্বার আসেন। এবার বলছে কি, 2টা ইস্কাপন, তার মধ্যে নিচে তো 52C3। এখন ইস্কাপন কয়টা? 13টা, তাহলে 13টা থেকে আসবে 2টা। এখন 13টা কার হিসাব করে ফেলছেন, বাকি আছে কয়টা? 39টা, সেখান থেকে আসবে বাকি একটা, শেষ ম্যাথ। এবার এগুলো ক্যালকুলেশন করলে যা হয় সেটা করে ব্যাপার, আপনারা করে নেবেন। অপশন নাও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, জানি না। দ্রুত বলেন, বুঝছেন কিনা? বুঝলে একটু দাঁড়ানো লেখেন।
বুঝতে পারছি? না বুঝলে কোশ্চেন করবেন, এগুলো অ্যাডভান্স শিখে রাখেন, কাজে দিবে। এবার আমরা চলে যাব বল আর মার্বেল সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, টাইপ 4। এটা হচ্ছে কত? টাইপ 4। টাইপ 4 34 নম্বর কোশ্চেনে বলছে কি, 34, একটি থলিতে 4টা লাল, 5টা সাদা ও 6টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেয়া হলে, প্রশ্ন করছে কি বলটা, ক নম্বরে বলছে লাল হওয়ার সম্ভাবনা, খ নম্বরে বলছে সাদা হওয়ার সম্ভাবনা, গ নম্বরে বলছে সাদা অথবা কালো। শেষ। বুঝতে পারছি আমরা? এবার খেয়াল করি, একটা থলিতে 4টা আছে লাল বল, 5টা আছে সাদা বল, আর 6টা আছে হচ্ছে কালো বল। না, আমাদের প্রথমে বের করতে হবে মোট, ওই থলিটার মোট বল কত, মোট বল। তাহলে 4টা লাল, 5টা সাদা, 6টা হচ্ছে কালো, 15টা। এবার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার বের করি আমরা। লাল হওয়ার সম্ভাবনা, তাহলে মোট ফলাফল 15টা, লাল হইতে পারবে 4টা, অ্যান্সার শেষ। খ নাম্বার অ্যান্সার বের করি, মোট বল 15টা আর সাদা হইতে পারবে 5টা। আর গ নাম্বারের অ্যান্সার বের করি, এবং হচ্ছে সাদা অথবা কালো। তাহলে আগে সাদা বের করি, 15টার মধ্যে 5টা হচ্ছে সাদা আর 15টার মধ্যে 6টা হচ্ছে কালো। তাহলে যোগ করলে আমাদের সাদা অথবা কালো হওয়ার সম্ভাবনা। এই যে মার্বেল বলেন, তাসের অঙ্ক বললেন, অথবা থাকলে আমরা সেটা যোগ করে ফেলবো। এগারো বাই 15 হচ্ছে आंसर। সহজ না এগুলা? বুঝতে পারছি? নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমি। বিসিএস এর অঙ্ক দেখেন, আমি চলে যাব 36 নম্বরে, বিসিএস এর ম্যাথ। এই 36 নম্বর প্রশ্নটা আসছে 37 বিসিএস এ। এই প্রশ্নই আবার 46 বিসিএস এ আসছে, সংখ্যা চেঞ্জ করে হুবহু। মানে যারা 46 বিসিএস, আমি যদি ভুল না করি 46 বিসিএস এর যারা প্রশ্ন দেখেছেন, এই প্রশ্ন মানে হুবহু এইগুলোই আসছে, এইটাই আসছে, নীল লেখা একদম সাদা, কারণ শুধু সংখ্যাটা চেঞ্জ করছে হালকা। মানে বিসিএস এ আপনার এই কোর্সে যা করাচ্ছে এখানে এগুলো থেকে ঘুরে ফেরা তো কমন হুবহু আসবে না, কিন্তু এই নিয়মের মধ্যেই আসবে। 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। বলছে কি, একটা বল তুললে সাদা না হওয়ার সম্ভাবনা, আমি সংখ্যা লিখলাম, সাদা না হওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা কত। এই না হওয়ার সম্ভাবনা এগুলো বিসিএস এ বেশি আছে, বেশি না হওয়ার সম্ভাবনা, সাদা না হওয়ার বেশি আসে। তো কোনো কিছু না হওয়ার সম্ভাবনা বের করার জন্য কি করতে হয়, এক থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ করতে হয়। তাহলে আমাকে সাদা হওয়ার সম্ভাবনা বের করবো, তার আগে মোট বল কত হিসাব করে ফেলি। মোট বল 6, 8, 10, 24 না, 24টি। এখন বের করতে হবে, অতএব সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে 24টা বলের মধ্যে সাদা কয়টা, সাদা হচ্ছে 8টা, উপরে হবে 8, কাটাকাটি করলে 3, 1/3।
এটা তো সাদা হওয়ার সম্ভাবনা, আমার কাছে সাদা না হওয়ার সম্ভাবনা। অতএব সাদা না হওয়ার সম্ভাবনা, 1 থেকে এটা বিয়োগ করে দেব। 2/3 হচ্ছে আছে। 1 থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ করলে না হওয়ার সম্ভাবনা পাওয়া যায়। এটা বুঝছেন কিনা বলেন? 37 নাম্বার অ্যাডভান্স ম্যাথ লাগবে না, তারপর আমি করাই দেবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? এটা না বুঝলে বলেন, বুঝলে টান লেখেন, কষ্ট করে টান লেখেন। আপনাদের বীজগণিত প্রায় শেষ, আর দিয়ে কল্পদিনের মধ্যে জ্যামিতি শুরু হবে, মানসিকভাবে প্রস্তুতি নেন, জ্যামিতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পরীক্ষাগুলো হয় না একসাথে নিয়ে নেবেন লিঙ্ক দিয়ে। আচ্ছা, আমরা 37 করে একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখে রাখেন, আসতে পারে। একটি বাক্সে 5টি লাল ও 7টি নীল বল আছে। বাক্স হতে 3টি করে বল দুবারে নেয়া হলো। বলগুলি নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। একটু বড় কোশ্চেন, এগুলো বই থেকে নেওয়া তো। এখানে 2টা প্রশ্ন করা যায়। প্রথমে নেয়া বল 3টি, কোন আবার কোশ্চেন করছে কি পুনঃস্থাপন না করা, পুনঃস্থাপন না করা। আর ক নাম্বারে করছে কি পুনঃস্থাপন করা। ভালো করে খেয়াল করবেন। একটা বাক্সের মধ্যে 5টা লাল 7টা নীল বল আছে, 37 হয়েছে। লেখার অবস্থা মানে খুবই বাজে। 7টি নীল বল আছে, বাক্সে 3টা করে বল 2বার নিব, মানে প্রথমে 3টা পরে 3টা। বলগুলো নীল হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। নীল অ্যান্সার কি? নীল হওয়ার সম্ভাবনা কত? প্রথমে নেওয়া বলটা যদি পুনঃস্থাপন করি তাহলে অ্যান্সার কি হবে, পুনঃস্থাপন না করলে কি হবে, এটা একটু বুঝাই বলি আমি। আমার একটা মার্কার লাগবে আরো। এই ঘটনাগুলো খেয়াল করবেন। এখানে 4টা মার্কার আছে, ভালো করে খেয়াল করবেন। 4টা মার্কার আছে, এখান থেকে 3টা করে মার্কার আমি 2বার নিব, প্রথমে 3টা নিলাম। এগুলো নিয়ে যদি না পকেটে রেখে দিলাম আর ফিরে দিলাম না, তাহলে দ্বিতীয়বার যখন নিবে এগুলো কি হিসাব আসবে? 3টা বাদে হিসাব নিত না, 3টা থেকে 3টা বাদ দেওয়ার পর বাকিগুলো নিব না। এটা একটা ঘটনা, এগুলো পুনঃস্থাপন না করা। এবার আবার একই জিনিস করলাম, 3টা নিব, এই 3টা নিব, হিসাব করার পর এই 3টা রেখে আবার দ্বিতীয়বার নিব 3টা। তো ঘটনা কি হলো? পুনঃস্থাপন যখন করব না তখন আমার মোট জিনিসটা কমে যাবে, আর পুনঃস্থাপন যখন করব তখন একই থাকবে। শুরু করি। প্রথমটা ক্যান্সেল করার জন্য মোট বল লাগবে, কি মোট বল 5 + 7 + 12 না, আর তো নাই। এখন নীল হওয়ার সম্ভাবনা বলছে। যাই হোক, আমরা শুরু করি। তো আমাদের তো কত টোটাল 12টা, এখান থেকে 3টা হবে 12C3, এখানে তো কোনো সমস্যা নাই। এখন নীলের কথা বলছি, নীল। তো নীল কয়টা? 7টা। তাহলে হবে কি 7টা থেকে 3টা, তাহলে 12টা বল থেকে 3টা বল নীল হওয়ার সম্ভাবনা এইটা। এখন 2বার নিতে বলছে, এই জন্য আবার গুণ করতে হবে। এখানে কিন্তু অর্থ বলো না, 2বার একসাথে নিতে বলছে, এই জন্য গুণ। তা বলেন 12টা থেকে যদি আমি 3টা বল হিসাব করে ফেলি তাহলে কয়টা? 9টা। সেই 9টা থেকে আবার 3টা নিব,
আর এখানে 7 থেকে 3টা বিয়োগ করলে কয়টা? 4টা, 4টা থেকে 3টা নিব। এটা হবে আমাদের অ্যান্সার। যারা বুঝি নেই, কিচ্ছু বুঝি নেই, প্রথম থেকে আবার রিপিট করে আসি। যারা এটা বুঝি নেই, প্রথম থেকে রিপিট করে আসি। 12টা থেকে প্রথমে 3টা বলেছি, আর 7টা নীল যেহেতু কথা বলছে, 7টা থেকে 3টা নীল হইতে পারে। এগুলো প্রথমবার, এই যে প্রথমবার 3টা বল হওয়ার সম্ভাবনা। এখন আবার দ্বিতীয়বার 2বার নিতে বলছে, তা আমি তো এবার পুনঃস্থাপন করবো না, মানে 3টা বল যে নিছি হাতে ওটা ফিরাই দিব না, মানে ব্যাক দিব না। অর্থাৎ প্রথমবার হিসাব করার পরে দ্বিতীয়বার যখন হিসাব করবো, প্রথমবার যে 3টা নিয়েছি 3টা আমি আর বক্সে রাখবো না। এই জন্য আমার 3টা কমে গেছে, 12 থেকে 3টা কমছে, 7 থেকে 3টা কমছে। এবার একই ম্যাথ, একই জিনিস যদি পুনঃস্থাপন করি, তাহলে কি হবে? 12 থেকে 3টা, 7 থেকে 3টা। এটা নেওয়ার পর ওই 3টা আবার হাতে নিয়ে আবার রেখে দিছি, তাহলে আবার ওই 12টাই হয়ে যাবে, আবার ওই 7টাই থাকবে। ডিফারেন্স কি? পুনঃস্থাপন যখন করব না, কমে যাবে। ইম্পর্টেন্ট, মানে সোজা কথা, এখান থেকে টাইপ সবাই লেখেন তো, একটু লেখেন, এগুলো না লেখা ছাড়া কোনো উপায় আমি দেখি না। সবাই লেখেন টাইপ 4, 5, 6 বিসিএস থেকে প্রশ্ন সম্ভাবনা এই 3টা টাইপ থেকে বেশি। আগে যা করেছে ওর থেকে সম্ভাবনা কম। কি বলছি? কার্ডের সম্ভাবনা একদমই কম, কার্ড থেকে প্রশ্ন হয় না বললেই চলে, তারপর হইতে পারে। টাইপ 4, 5, 6 অর্থাৎ মার্বেল বলের অঙ্ক, তারপর হচ্ছে কিসের অঙ্ক? সংখ্যার অঙ্ক, আর শেষে কিছু ঘটনার কথা আছে। এইগুলো থেকেই প্রশ্ন হবে। তাহলে টাইপ 4, 5, 6 সবার পাশে লেখেন বিসিএস পিলি লিখে রাখেন। যারা প্রাইমারি ক্যান্ডিডেট আছেন তারা এই চ্যাপ্টার থেকে শুধু বিসিএস এর প্রশ্ন থেকে যে কোনো একটি ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এখানে কিন্তু অথবা আছে, এই অথবা ম্যাথগুলো আসে। তো যাই হোক, আমাদের শুরু করতে হবে। 30 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা কয়টি? মোট সংখ্যা 11টি, তাই না? মোট সংখ্যা 11টি। এখন বলছে মৌলিক হওয়ার সম্ভাবনা কত আর 5-এর গুণিতক। তার আগে মৌলিক সংখ্যা বের করব আর 5-এর গুণিতক বের করব। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো কি কি? 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এই 11টা সংখ্যা আছে না? এখন মৌলিক আছে কয়টা দেখেন তো? মৌলিক কয়টা? মৌলিক মানে কি? এক এবং ওই সংখ্যা তো আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। 31 মৌলিক, ইন্ডিকেট করে দিচ্ছি 31। তারপর হচ্ছে 37, আর তো নাই, এই দুইটাই 31 আর 37, আর কি আছে? আর নাই। এবার হচ্ছে 5-এর গুণিতক, মানে 5 ঘরের নাম তার মধ্যে যারা করবে। 5-এর গুণিতক আছে কি? 5-এর গুণিতক 5-এর গুণিতক হলো 30, 35, 40, তাই না? 3টা। 5-এর গুণিতক মানে কি? 5 দ্বারা ভাগ যায়, মানে এইগুলো সম্বন্ধে 5 দ্বারা যেগুলো ভাগ যায়, 30 কে 5 দ্বারা ভাগ যায়, 35 কে যায়, 40 কে যায়। এখন অথবা থাকলে, অথবা মানে হলো মৌলিক হইলেও তারা অ্যান্সারে আসবে, অথবা 5-এর গুণিতক হইলে অ্যান্সার আসবে। মানে দুইটা শর্তের যে কোনো একটা শর্ত হইলেই হবে। দুইটা শর্তের যে কোনো একটা শর্ত হইলেই হবে। তো আমরা জানি অথবা থাকলে কি করতে হয়? ইউনিয়ন করতে হয়। সেটা যদি নাও করেন তাও সমস্যা নাই, তারপর ইউনিয়ন করে নিলে ভালো হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, 31 আর 37 যদি ইউনিয়ন করব, 30, 35, 40। ইউনিয়ন কেন করতেছি? মানে মৌলিক হইল সেও হিসাবে আসবে, 5-এর গুণিতক হইলে আসবে, যে কোনো একটা শর্ত হইলে আসবে। তাহলে ইউনিয়ন মানে কি? সবগুলো আসবে, 30, 31, 35, 37, 40।
তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? মোট সংখ্যা হলো 11টা। 30 থেকে 40-এর মধ্যে 5টা সংখ্যা আছে যারা মৌলিক অথবা পাঁচের গুণিতক। তাহলে উপর হবে 5। বুঝতে পারছি? এবার আমরা জানি অথবা থাকলে যোগ হয়, সেই সিস্টেমও করা যাবে। এটা আরেকবার বুঝাই। অথবা থাকলে আমরা গতকালকে শিখিয়ে দিয়েছিলাম কি, ইউনিয়ন করতে হবে, মানে সকল সদস্যই আসে। আর যদি ম্যাথটা এইভাবে করতে চান তাও হবে। যেমন মৌলিক হওয়ার সম্ভাবনা 11-এর মধ্যে মৌলিক 2টা, আবার 5-এ গুণিতক হওয়ার সম্ভাবনা 11-এর মধ্যে 3টা। এগুলো যোগ করে দেখেন 5/11ই হবে। হঠাৎ করে নেট প্রবলেম হয়ে গেল। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এখানে না বললে আমাকে কমেন্ট করে জানাই, ঠিক আছে? এটা বুঝতে পারছি আমরা? প্রথম থেকে আরেকবার বুঝে আসি। মৌলিক অথবা পাঁচের গুণিতক, অথবা থাকলে আমরা কি করি, যে মৌলিক সংখ্যার পাঁচের গুণিতক গুলা ইউনিয়ন করি, আলাদাভাবে করে এভাবে করতে পারবেন। অথবা থাকলে যোগ হয়, সেই সিস্টেমে করতে পারি। নেক্সট কোশ্চেনে যাব। তো ক্লাসটা বড় হবে, অল্প একটু বাকি, তো একবারে শেষ করে দিই। আর পরবর্তী প্রশ্ন বলছে কি, 29 নাম্বার করে নেবেন, আমি চলে যাব 40 নাম্বারে। 40 মানে 41, 40 তো করেই দেওয়া আছে। 1 থেকে 440 পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি রিসেসার ছিল, সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা, মানে এই ব্যাপারে আমি যা পড়াইছি এর বাইরে বিশেষ কোনো দরকার নেই। সম্ভাবনা কত? ঠিক আছে, ভালো করে খেলো। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটা দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো 1 থেকে 440 পর্যন্ত মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা হচ্ছে 440টা। এখন বর্গ সংখ্যাটি মানে যারা পূর্ণবর্গ, ভালো করে খেয়াল করবেন, মানে 1 থেকে 440 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমাদের বর্গ কারা, পূর্ণবর্গ সংখ্যা। এটা খুব সহজ বের করাটা। 1 এর স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে 4, এরকম করে 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 10 এর স্কয়ার মানে 100, এরকম করে করে 20 এর স্কয়ার মানে কত? 400, 21 এর স্কয়ার মানে 441, এটা আমরা জানি। এবার মজার ব্যাপার দেখেন, অর্থাৎ 1 থেকে আমরা যদি 440 পর্যন্ত হিসাব করি, মানে আমাদের এই রেঞ্জ পর্যন্ত আসবে, 441 মানে বাইরে, তাহলে 400 পর্যন্ত আসবে। তাহলে এরকম হিসাব করলে 400 পর্যন্ত যখন আমরা আসবো, 20টা সংখ্যা পাবো না বর্গ, যারা বুঝি না, এটা অনেকে বোঝে না, আমি আবারও ক্লিয়ার করি। আপনি এরকম 1 এর 2 এরকম করে করে 20 পর্যন্ত যখন আসবেন 400, তাহলে 1 থেকে 400 মধ্যে 20টা সংখ্যা পূর্ণবর্গ পাইছেন, আপনি 20 বার আসতে পারবেন, 20টা পাইছেন। এখন 21 এর স্কয়ার করলে 441, যেটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। তাহলে 440 পর্যন্ত মোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 20টা, তাহলে উপরে হবে 20। তাহলে আমরা বলতে পারি মোট ফলাফল 440, উপরে হবে 20। 0 0 কাটা 1/22 হচ্ছে आंसर। যারা বুঝি নাই এই 20টা সংখ্যা যে পূর্ণবর্গ বুঝলাম কিভাবে, 400 এখানে আসছে, 400টা কিভাবে আসে 20 এর স্কয়ার করলে, তাহলে এখানে 20টা সংখ্যা পাবো। তাহলে 400 পর্যন্ত আসলে 20টা, আর 441 পর্যন্ত গেলে 21টা। আমাদের 41 যাওয়া যাবে না, 40। তার মানে 1 থেকে 400 পর্যন্ত যদি আমরা সংখ্যাগুলো দেখি, 20টা সংখ্যা আছে যারা পূর্ণবর্গ। এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝবেন, না বুঝলে আমাকে কইলেন, ঠিক আছে? আমি চলে যাবো 43-এ। 43 44 খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারছি। আমাদের একটা টাইপের অঙ্ক, একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ আস্তে আস্তে।
শেষ করতেছি টেনশন কোনো কারণে। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনার 44, 43 তো করাই, 44টা বেশি ইম্পর্টেন্ট। আবহাওয়া 44 11 কোশ্চেন, যারা ক্লাসে আছেন 44 11 কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি করে দেব। অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে আমার 5 দিন। বৃষ্টি হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রাইমারি বলে, এটা তো বিশেষ অলরেডি আসছে, এরকম প্রশ্ন আবার আসবে, বাট প্রাইমারি জন্য ইম্পর্টেন্ট। 5 দিন। ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আগে হওয়ার সম্ভাবনাটা বের করি। বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এক সপ্তাহে 7 দিন, তার মধ্যে বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা 7 এর 5। অনুকূল ফলাফলটা কি? মানে বুধবার মানে কিন্তু একদিন, তার মানে এই না উপরে 1 হবে। অনুকূল মানে যেটা সম্ভব, ওই বুধবারটা তো যে কোনো 5 দিনের একদিন, তাই না? মানে বুধবারটা তো হচ্ছে, আমি আবারও ক্লিয়ার করি, বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। আগে আমরা বের করবো বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 7 দিনের 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা 7 নিচে উপরে 5। এটা হলো মোট ফলাফল, এর অনুকূল ফলাফল। মানে বৃষ্টি হয়েছে 5 দিন, তাহলে অনুকূল ফলাফল 5। এবার আমাদের লাগবে না হওয়ার সম্ভাবনা, তাহলে কি করবো? 1 থেকে এই হওয়ার সম্ভাবনাটা বিয়োগ করে দিব। এটা অনেকবার চাকরির পরীক্ষায় আসছে, এডমিশনও আসে এটা। ঠিক আছে, তাহলে কি বলছি? আগে বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বের করছি, 1 থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ করলে না হওয়ার সম্ভাবনাটা পাইছি। এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা একটু বলেন কষ্ট করে, যে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। এই পর্যন্ত বুঝলেই হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারলেই হবে। দ্রুত বলেন। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এরকম তো বুঝলে এরপর আমরা বিভিন্ন ঘটনার যে প্রশ্নগুলো সেগুলো দেখবো। বিসিএসপিতে মানে অলরেডি 5-7টা প্রশ্ন হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবো। তো এগুলো বোঝার আগে একটু আমাদের ঘটনা সম্পর্কে জানতে হবে। বিভিন্ন ঘটনা, এগুলোর টাইপটা কত? টাইপ 6। নাম হচ্ছে বিভিন্ন ঘটনা সম্পর্কিত যে সমস্যা। এখানে প্রথমে আমরা শিখবো স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা। এই স্বাধীন শব্দটা আমরা সবাই বুঝি। স্বাধীন মানে আমি কারো উপর নির্ভরশীল না, অনির্ভরশীল। আমি চাইলে মনের যে কথাটা সেটা আমি ব্যক্ত করতে পারবো। তো স্বাধীন ঘটনা আমি চিনাবো কিভাবে? একটু ব্যাখ্যা সবাই উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আমার কাছে 4টা মার্কার আছে, এই মার্কারটা আমি নিলাম। আচ্ছা, এই মার্কারটা আমি নিলাম,
এই মার্কারটা আমি নিলাম, এই মার্কারটা নিয়ে আবার দিয়ে দিলাম, মানে পুনঃস্থাপন করলাম। এখন যদি আমি কালো মার্কার চাই বা আবার যদি লাল মার্কার চাই, তাহলে এখানে যেটা হবে, প্রথমবার নিয়ে আবার যখন দিয়ে দিছি আমি, তাহলে দ্বিতীয়বার যখন আমি টানবো সেটা প্রথমবারে ঘটনার উপর নির্ভরশীল না। ব্যাপারটা মনে হয় বুঝেন না, এখন আবার বলতেছি। আমি এই লাল মার্কারটা নিলাম, হ্যাঁ, নিয়ে যদি পকেটে রেখে দিই, এখন দ্বিতীয়বার যখন আমি লাল মার্কার খুঁজবো, তাহলে দ্বিতীয়বার যে খুঁজতেছি সেটা কি প্রথমবারের উপর নির্ভরশীল না? মানে প্রথমবারের মার্কারটা নিয়ে যদি ফেরত না দিই, দ্বিতীয়বার আমি লাল মার্কার পাবো না। তাহলে দ্বিতীয়বারের যে ঘটনাটা, এটা প্রথমবারের উপর নির্ভরশীল, এটাকে বলা হয় অধীন। তাহলে স্বাধীন কোনটা? স্বাধীন হলো এই প্রথমবারের মার্কারটা যদি আমি নিই, ধরেন আমি লাল মার্কার একবার নিলাম, ইচ্ছা হইলো, নিয়ে আবার দিয়ে আবার যদি দ্বিতীয়বার লাল মার্কার চাই, তাহলে এটা কিন্তু স্বাধীন, আবার লাল মার্কার হইতে পারে। মানে প্রথমবারের উপর সে নির্ভরশীল না, আর যদি আমি ফেরত না দিই তাহলে নির্ভরশীল। এটা সবাই বুঝি, স্বাধীন জিনিসটার কথা সবাই বুঝি না, যে কারো উপর নির্ভরশীল না, মানে প্রথম ঘটনার উপর দ্বিতীয় ঘটনাটা নির্ভরশীল না। মানে আমি প্রথম যে লালটা নিলাম, নিয়ে যে ফেরত দিলাম, তাহলে দ্বিতীয়বার যখন আমি লাল নিতে যাবো, প্রথমবার কি হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই, কারণ আমার তো লাল আমার আসি হাতে, আমি তো নিয়ে দিয়েই দিছি। মানে দ্বিতীয়বার লাল হওয়ার সম্ভাবনাটা প্রথমের উপর ডিপেন্ডেন্ট না। আর অধীনটা বুঝাই বলি, একসাথে শেষ করি। অধীন বা নির্ভরশীল, এটা হচ্ছে আমি এখান থেকে লাল মার্কার নিলাম, প্রথমবার লাল মার্কার নিলাম, নিয়ে পকেটে ভরে ফেললাম, আর দিলাম না। এখন দ্বিতীয়বার তো আমি লাল মার্কার নিতে যাই, দেখবো লাল মার্কার নাই, তাহলে দ্বিতীয়বারের ঘটনাটা প্রথমবারের উপর ডিপেন্ডেন্ট। আমি যদি নিয়ে আবার ফেরত দিতাম, ওই যে নিয়ে ফেরত দিতে চাচ্ছি, এটাই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, নিয়ে ফেরত দিলে তাহলে লাল পাবো, নাহলে পাবো না। আবারও খেয়াল করেন, আমি লাল মার্কার এখান থেকে একবার নিলাম, আমি দুইবার নিব, একবার নিলাম, নিয়ে আর ফেরত দিলাম না, তাহলে দ্বিতীয়বার যখন লাল মার্কার চাইবো আমি কি পাবো না। তাহলে দ্বিতীয়বার ঘটনা এর উপর ডিপেন্ডেন্ট, যদি রাখতাম তাহলে পাইতাম। ঠিক আছে, তো এটা হচ্ছে অধীন বা নির্ভরশীল, এটা বুঝলেই হবে। বুঝতে পারছি কিনা? এবার আমরা পড়াবো বর্জনশীল ঘটনা আর অবর্জনশীল ঘটনা, এটা দুইটা বুঝাই দিতে হবে। ঠিক আছে, বর্জনশীল আর অবর্জনশীল, মানে এই শব্দগুলো আপনার প্রশ্নে থাকবে, তারপরে যদি এগুলো মিনিং না বোঝেন তাই হবে না। এই বর্জনশীল আর অবর্জনশীল মানে কি? সোজা কথা, কমন সংখ্যা থাকবে না আর কমন সংখ্যা থাকবে, এর মানেটা ধরেন পি একটা সেট 1 2, কিউ আর একটা সেট 3 4, এই দুটার মধ্যে কোনো কমন কিছু নাই। তাহলে বর্জনশীল মানে কি? ধরেন এই সংখ্যা দুটো আমি বাদ দিতে পারবো চাইলে, 3 4 আমার দরকার নাই, 3 4 আমার দরকার নাই। বর্জনশীল মানে যাকে বাদ দেওয়া যায়। আর ব্যাপারটা যদি এরকম হয়, এটা হলো অবর্জনশীল। কেন অবর্জনশীল? এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আমি 3 কে বাদ দিতে পারবো না, কারণ দুইটার মধ্যে আছে। মানে ব্যাপারটা হচ্ছে বর্জনশীল মানে কি, যাকে আমি বাদ দিতে পারবো, আর অবর্জনশীল মানে কি, যাকে আমি বাদ দিতে পারবো না। এখানে আলাদা আলাদা সংখ্যা, আমি চাইলে এগুলোকে বাদ দিয়ে হিসাব করতে পারি, বাট যেহেতু কমন সংখ্যা 3 কে আমি বাদ দিতে পারতেছি না, 3 দুই জায়গায় আছে, কমন বিন্দু আছে। এই হলো বর্জনশীল অবর্জনশীলের কাহিনী। এবার আমাদের কিছু সূত্র শিখতে হবে, তাই শেষ। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? এবার আমাদের কিছু সূত্র শিখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে, স্বাধীন ঘটনা সব সময় অবর্জনশীল। এটাতে কতটা ইম্পর্টেন্ট, এটা যদি না জানেন ম্যাথ পারবেন না। এটা জানা লাগবে কেন? অবর্জনশীল ম্যাথে স্বাধীনের সূত্র ব্যবহার করা যায়, এটা অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু সেটা লিখে দিয়েছি যে মনে রাখুন, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বুঝে আমি বলবো।
এটা অনেক ইম্পর্টেন্ট যে স্বাধীন ঘটনা সবসময় অবর্জনশীল হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এখানে দুইটা ব্যাপার, স্বাধীন আর অবর্জনশীল। আমরা অবর্জনশীল মানে কি বলছি, যে কমন বিন্দু থাকবে, আর স্বাধীন মানে কি বলছি, যে মানে ব্যাপারটা এরকম, মানে একটা জিনিস আমি নিয়ে আবার যদি ফেরত দিই তাহলে প্রথমটার উপর দ্বিতীয়টা নির্ভর করবে না। এখন স্বাধীন ঘটনাকে কেন অবর্জনশীল বলা হয়েছে? লাল মার্কার নিলাম, লাল মার্কার নিলাম, হ্যাঁ ভালো করে খেয়াল করুন, লাল মার্কার নিলাম, লাল মার্কার নেওয়া মানে বাদ দিলাম। এখন বাদ দিয়ে যদি এখানে আমি মার্কার না রাখি তাহলে কি আমি লাল মার্কার পাবো? পাবো না। তাহলে আমি যে বাদ দিতে পারতেছি না, লাল মার্কার নিয়ে আবার আমাকে ফেরত দেওয়া লাগতেছে স্বাধীনের জন্য। লাল মার্কার আমি রেখে দিলাম, নিয়ে ফেললাম, মানে নিয়ে মানে কি বাদ দিলাম, বাদ দেওয়া মানে কি অবর্জনশীল, ঠিক আছে? মানে বাদ দেওয়া মানে কি অবর্জনশীল, মানে বাদ বাদ দিয়ে যদি আমি দিয়ে ধরেন বাদ দিয়ে দিলাম, তাহলে পরবর্তীতে কিন্তু আমি লাল মার্কার পাচ্ছি না, তার মানে আমার বাদ দেওয়া যাবে না, এটা অবর্জনশীল। মানে আমি লালকে যদি বাদ দেই তাহলে দ্বিতীয়বার আমি লাল পাবো না। মানে ওই যে ব্যাপার, মানে আপনাকে যদি ক্লিয়ার করি আপনি একদম সহজে বলবেন। মানে ম্যাথের ক্ষেত্রে স্বাধীন তো আমরা অন্য কিছু বুঝি, কিন্তু ম্যাথের ক্ষেত্রে স্বাধীন মানে একদম লিখে রাখেন, পুনঃস্থাপন করা, আর অধীন মানে পুনঃস্থাপন না করা। স্বাধীন মানে পুনঃস্থাপন করা, অধীন মানে পুনঃস্থাপন না করা। তো এখানে যেটাকে আমি মানে মানে যদি পুনঃস্থাপন বলি, পুনঃস্থাপন বলি, তাই না? তাহলে অবর্জনশীল মানে আমি বাদ দিতে পারবো না, তাহলে আমি লাল মার্কার নিয়ে একেবারে বাদ দিতে পারবো না, আমাকে পুনঃস্থাপন করতে হবে। এই জন্য এই সব মানে ঘটনা দুটো একত্রে করা হয়েছে যে স্বাধীন ঘটনা মাস্ট বি অবর্জনশীল হবে। যারা এখনো বুঝি নাই আমি লাস্ট একটা সামারি করে দিচ্ছি। স্বাধীন শব্দের অর্থ পুনঃস্থাপন, ম্যাথের জন্য সহজে মনে রাখবেন, পুনঃস্থাপন। তাহলে আমি ধরেন মার্কার নিয়ে আবার ফেরত দিই, যে পুনঃস্থাপন করি, মার্কার নিয়ে আবার ফেরত দিই, পুনঃস্থাপন করি, এটা গেল স্বাধীন। আবার অবর্জনশীল মানে কি বাদ দিতে পারি, এই যে মার্কারটা নিয়ে আবার ফেরত দিচ্ছি না, বাদ দিতে পারতেছি না। এবার কি বুঝতে হবে, দুটো সেম জিনিস না, এই জন্য বলা হয় স্বাধীন ঘটনা সবসময় অবর্জনশীল। এবার আমার সূত্র শুরু, অনেক কথা বলছি, এবার ডাইরেক্ট সূত্রে যেতে হবে। প্রথমে দুইটা সূত্র শিখবো, তার ম্যাথ দেখবো। প্রথমে তিনটা সূত্র শিখবো, তারপর তার ম্যাথ দেখবো, তারপর অন্য সূত্রে যাবো ইনশাআল্লাহ। এ ও বি দুইটা ঘটনা, দুইটি ঘটনা, এ বি দুইটা ঘটনার কথা বললাম। এক নাম্বার হচ্ছে এ ও বি বর্জনশীল হলে, the probability of A union B সমান হচ্ছে probability of A probability of B। এটা কখন বর্জনশীল হবে। দুই নাম্বার সূত্র হচ্ছে A ও B অবর্জনশীল হয়। এই সূত্র জানা লাগবে। probability of A probability of B minus probability of A intersection B। এখন বুঝাই বলি, সূত্রটার ব্যাখ্যা আছে। probability of A union B এর বাংলাটা হচ্ছে A অথবা B হওয়ার সম্ভাবনা। ইউনিয়ন মানে কি অথবা, ইন্টারসেকশন মানে কি এবং। গত ক্লাসে পড়াইছিলাম যে অথবা থাকলে ইউনিয়ন হয়, আর হচ্ছে এবং থাকলে ইন্টারসেকশন হয়। তাহলে probability of A ইউনিয়ন মানে A অথবা B হওয়ার সম্ভাবনা, তাহলে সূত্র এইটা। আর আমি যদি অবর্জনশীল কথাটা বলি তাহলে এখানে আমার একটা ইন্টারসেকশনাল টার্ম আনতে হবে, মানে কমন টার্ম, যেটাকে আমি বাদ দিতে পারবো না, ঠিক আছে? অবর্জনশীল হলে এই সূত্র আর বর্জনশীল হলে এই সূত্র। এবার স্বাধীন, স্বাধীন এই তিনটা দিয়ে ম্যাথ দেখাবো, তারপর পরে আবার দুইটা দিয়ে ম্যাথ দেখাবো। স্বাধীন হলে probability of A probability of A intersection B মানে হলো A ও B, A অথবা A এবং B মানে এবং। এখানে এখন বোর্ড কি দেখা যায় নিচে, ম্যাথ করে দিন তোমার সূত্রটা। এরপর 4 নম্বর সূত্রতে পরে দেখাবো, আগে দুটো শেষ করি। 45 নম্বর প্রশ্ন বলছে কি
এ বি দুটি স্বাধীন ঘটনা বলে দিচ্ছে, এ ও বি দুটি স্বাধীন ঘটনা এবং probability of A সমান 1/5, probability of B সমান 5/7 হয়, তবে probability of A intersection B সমান কত? এগুলো বিসিএস এ প্রচুর আসবে ভাই, আসে ভাই, প্রশ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, এ বি দুটি স্বাধীন ঘটনা খেয়াল করবে, তাহলে probability of A দেওয়া আছে, probability of B দেওয়া আছে, চাইছে কি এই জিনিসটা চাইছে, probability of A intersection B চাইছে। এই স্বাধীনের ক্ষেত্রে এই সূত্রটা 3 নম্বর সূত্রের ম্যাথ আমরা পেয়ে গেলাম। এই সূত্র কি, probability of A গুণন probability of B, তার মানে 1/5 গুণন 5/7, যেটা কাটা তাহলে 1/7 হচ্ছে आंसर। এই যে স্বাধীনের যে সূত্রটা সেটা দিয়ে আমরা করে ফেললাম, 1/7 হচ্ছে आंसर। বুঝতে পারছি? একটু মুছে দেই এগুলো সূত্রগুলো তো সবার শীটেই আছে, আমি করাই দিলাম, মুছে দিই, একটু বড় করে ম্যাথগুলো করাই দিই, শেষ হয়ে যাবে। 5-7 মিনিট লাগবে ক্লাস থেকে, একটু ধৈর্য ধরেন, কষ্ট করে। 44 is a math 46, probability of A সমান 1/3, probability of B সমান 3/4। আমার বলছে কি A ও B স্বাধীন হলে probability of A, এই ম্যাথটা খুব ভালো করে বুঝবেন, এই ম্যাথটা বুঝলে এখান থেকে পারবেন। আচ্ছা, যেহেতু স্বাধীন বলছে তাহলে স্বাধীনের সূত্র নিয়ে আসার কথা, কিন্তু আমার তো এটা লাগবে। এখন স্বাধীন ঘটনা সবসময় অবর্জনশীল হয়, শিখাই আসছি, তাহলে এখানে অবর্জনশীলের যে সূত্র সেটা নিতে হবে। এই ম্যাথটা 44 বিসিএসে আসছে, এটা ইন্টারমিডিয়েটের বইতে আছে, হায়ার ম্যাথে, ভালো করে বুঝবেন। এ হওয়ার সম্ভাবনাটা হলো বি হওয়ার সম্ভাবনা, এ ও বি স্বাধীন, এই জিনিসটা চাইছে। এটা বর্জনশীলের ক্ষেত্রেও হয়, অবর্জনশীলের ক্ষেত্রেও হয়। এখন আমি বর্জনশীলের সূত্র ব্যবহার করবো, মানে 1 নাম্বার সূত্র ব্যবহার করবো নাকি 2 নাম্বার? স্বাধীন যেহেতু বলছে, স্বাধীন ঘটনা অনেক অবর্জনশীল হয়, তার মানে হচ্ছে আমার 2 নাম্বার সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা হবে আমাদের অ্যান্সার। probability of A plus probability of B minus probability of A intersection B, তাহলে probability of A হচ্ছে 1/3, 3/4, আর এখানে এইটা আবার কিভাবে বের করি? এটা বের করার সূত্র ছিল না এরকম যে probability of A গুণ probability of B, এইটুকু স্বাধীনের সূত্র মনে আছে? স্বাধীনের সূত্র, তাহলে গুণ করতে হবে, 1/3, 3/4 এটা কাটা যায়, 1/3, 3/4 minus 1/4, তাহলে কত হচ্ছে লসাগু? 12 না, 4, 9, 3, 5/6 হচ্ছে आंसर। না বুঝলে বললেন, এইটুকু স্বাধীনের জন্য সূত্র বসাইছি। তাহলে এখানে কিন্তু অবর্জনশীলের যে সূত্র বসাবো এটা বলা নাই, বারবার বলতেছি, স্বাধীনের মাধ্যমে অটোমেটিক অবর্জনশীল চলে আসবে। না বুঝলে বলবেন। বুঝতে পারছি? নেক্সট কোশ্চেন, 47, A ও B বর্জনশীল এবং probability of A ইমেল B সমান হচ্ছে 1, probability of B এটা হচ্ছে probability of A 3 গুণ, B টা হবে A 3 গুণ, এটা বোঝাচ্ছে। এটা চাইছে, এটা সমান কত, এটা চাইছে। শুরু করি।
আমরা যেহেতু বর্জনশীল, আমরা জানি যে বর্জনশীল, আমরা জানি এটা হচ্ছে আমরা জানি বর্জনশীল হইলে আমরা জানি এই সূত্র, ছোট একটা সূত্র, প্রথম যে সূত্রটা, এইটুকুর মান কত 1, এই যে কোশ্চেনে দেওয়া আছে, এটা তো দেওয়াই আছে। প্রবাবিলিটি অফ বি এর মানটা 3 টু প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ কমন নেন, তাহলে এখানে একটা 1 থাকবে আর এখানে 3 থাকবে, এই যেখানে প্রবাবিলিটি অফ এখানে প্রবাবিলিটি অফ এ, তাহলে কি হচ্ছে 4 ইনটু প্রবাবিলিটি অফ এ। তাহলে অতএব আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 1/4। অ্যানসার শেষ। এই 4টা ভাগ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? এবার তো বুঝতে পারছি না? আর 2-3টা ম্যাথ আছে, একটু ধৈর্য ধরো, শেষ। কষ্ট তো করছেনই, শেষ হয়। আমার নিজের কষ্ট হচ্ছে, আপনাদের হচ্ছে, মাঝে মাঝে তো ক্লাস আমার ছোট হয়। আচ্ছা, 3টা সূত্র শিখলাম, 4 নাম্বার সূত্রটা আমরা শিখি নাই অধীনের ক্ষেত্রে। এ ও বি অধীন হলে, স্বাধীনের শিখছেন, অধীনের শিখবেন না? এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন হইতে পারে। এর 2টো সূত্র আছে, ভালো করে খেয়াল করি। এর 2টো সূত্র আছে। ঠিক আছে, এর কটা সূত্র আছে? আবার মনে রাখার নিয়মটা আমি বলে দিব। What is the difference between two equation বলেন বা সূত্র বলেন? ব্যাপারটা হচ্ছে মনে রাখার যে নিয়ম, আমি যে মনে রাখছি, এখানে এ হইলে এখানে হয়, এখানে বি হইলে এখানে বি, এভাবে মনে রাখলে বলবেন না। এগুলোর মিনিংটা কি, এইটুকু মিনিং দিতে জানতে হবে। এর মিনিংটা হলো এ ঘটনা ঘটছে তার সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা, আর বি ঘটনা ঘটছে তার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা। মানে প্রশ্নে বলে দিবে যে এ ঘটনা ঘটছে তার সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনা, তাই সূত্র হবে এইটা। আর প্রশ্ন যদি বলে দেয় যে বি ঘটনা ঘটছে তার সাপেক্ষে এ ঘটনার সম্ভাবনা, সেটা হবে এই সূত্র। একটা ম্যাথ দেখি, ম্যাথ কি বলছে, কত নাম্বার? 48। যদি probability of A 3/10, probability of B 2/5 এবং probability of A intersection B 1/5 হয়, তবে বি ঘটনা ঘটার শর্তে এই ঘটনা ঘটার সম্ভাবনা। এই ম্যাথটা বোঝার চেষ্টা করবেন। আমার কথা হলো 48 নম্বর ম্যাথে কি আমি এই সূত্র ব্যবহার করবো নাকি এই সূত্র ব্যবহার করবো? প্রশ্ন চাইছে কি বি ঘটনা ঘটার শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবনা, বি আগে, তার মানে এই সূত্রটা হবে এইটা, যে এইটার মিনিং তো বলছিলাম যে বি ঘটনা ঘটার শর্তে এ ঘটনা হওয়ার সম্ভাবনা। তাহলে বি আগে থাকলে এই নিচের যদি বি থাকে সেই সূত্র, এ আগে থাকলে নিচে যদি থাকে সেই সূত্র। তাহলে শুরু করি। আমরা সূত্র জানি হচ্ছে এইটা, আমরা জানি হচ্ছে এইটা, এটা আমরা জানি। এইটুকুর মান বের করবো। হ্যাঁ, এটার মান দেওয়া আছে কত? এই জিনিসটার মান দেওয়া আছে কত প্রশ্নে? 1/5। এটার মান দেওয়া আছে কত প্রশ্নে? 3/10। এটা কিন্তু লাগবে না, শুধু শুধু দেয়া আছে। ঠিক আছে, শুধু শুধু দেয়া আছে। আমরা বের করবো হচ্ছে এইটা। হ্যাঁ, দেখা যাচ্ছে নিচে। এবার যেটা করতে পারি, ওই জিনিসটা যদি রেখে দিই, তো
তাহলে এইটা যদি রাখেন এই ভগ্নাংশটা ওই পাশে গেলে উল্টে যাবে, তাহলে 10 উপরে 3 নিচে, আর 5 দিয়ে 10 ভাগ করলে 2, তাহলে 2/3 হচ্ছে आंसर। এই যে সরি সূত্র তো ভুল লিখলাম, দুঃখিত, সূত্র ভুল লিখছি না। উপরে a নিচে b, উপরে a নিচে b, এই সূত্র দ্বিতীয় সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে, অর্থাৎ b গণনা ঘটার শর্তে a ঘটার সম্ভাবনা সেটাই চাইছে। অতএব এটা হবে কি, প্রথম থেকে ম্যাথটা বুঝে আসি। আমাদের অধীন গণনার ক্ষেত্রে সূত্র দুইটা। এখন এইটার মানে হলো a গণনা ঘটার শর্তে b ঘটার সম্ভাবনা, b গণনা ঘটার শর্তে a ঘটার সম্ভাবনা, তাই না? এটা হচ্ছে 2 নাম্বার। আমাদের তো b গণনা ঘটার শর্তে চাইছে, তাহলে এটা হবে সূত্র। এই মানটা দেওয়া আছে 1/5, এই মানটা দেওয়া আছে 3/10। এখন এইটা যদি বের করি এই ভগ্নাংশটা ওই পাশে উল্টে গেছে, শেষ ম্যাথ। ঠিক আছে, বুঝতে পারছি? এই ম্যাথটা বুঝতে পারছি না, 48 নাম্বারটা বলেন তো। শেষ আমাদের ক্লাস প্রায়। এরপরে চাইছে কত নাম্বার প্রশ্ন? খ নাম্বার চাইছে, দেখেন খ নাম্বার, সরি 49 চাইছে। এটা করলেই বুঝতে পারবেন। এ ও বি স্বাধীন হলে, এখানে বলতে আবার স্বাধীন হলে, স্বাধীন হলে চাইছে কি প্রবাবিলিটি অফ, এইটা চাইছে, এই প্রথম সূত্রটা হবে। এখন আমাদের সূত্রটা কি আমরা জানি, আমরা জানি এটা, তাই না? আচ্ছা আমি আগের বারটা কি ভুল করলাম? আগের বারটা আমি একটা ভুল করছি, আমি কারেকশন করে দেব। এটা ঠিক আগের বারটা তো প্রথম সূত্রটা লিখে করে ফেলছিলাম, যে আমি এর আগে একটা কারেকশন করে দেব, এটা করাই। এই সূত্রটা হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করবেন। আপনারা তো কে বললেন আগের বারটা তো একটু ভুল হয়েছে, সেটা কারেকশন ভাবে করা আছে। যাক এই ম্যাথটা আগে শেষ করি। এটা আসছিল সম্ভবত এটা বিসিএস এ, বিএলএ বিসিএস এ। এটা আমাদের সূত্র চাইছে প্রশ্নে এইটা, তাহলে প্রথম সূত্রটা লিখব। এখন কথা হলো এইটার মান কত, ওটার মান দেওয়া আলাদা করে বের করে ফেলি। প্রবাবিলিটি অফ স্বাধীন, যেহেতু বলছি স্বাধীন হলে কি হয়, গুণ হয়, দুইটা ঘটনা গুণ হয়। এই যে 1/3 আর 2/3, তাহলে 2/9, মানে এই মানটা সরাসরি দেওয়া ছিল না, আমরা বের করলাম 2/9। আর প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ এটা দেওয়া আছে কত, 1/3। আর প্রবাবিলিটি অফ b/8 আমরা বের করব। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ b/a নিচে দেখা যাচ্ছে। এটা কত হবে বলেন তো? এই ভগ্নাংশটা এই পাশে উল্টে যাবে, 3 উপরে 1 নিচে, 3 উপরে 1 নিচে, তাহলে 3 দিয়ে 9 ভাগ করলে 3, তাহলে উপরে থাকে 2 নিচে থাকে 3, শেষ आंसर, শেষ 2/3। এটা কিন্তু শীটে করা নাই, ভালো করে দেখে নেবেন। আর প্রথম থেকে বুঝিয়ে বলি, খুব সহজ ম্যাথ। স্বাধীনের কারণে আমরা এই সূত্র ব্যবহার করে স্বাধীনের মানটা বের করে এখানে বসাই দেব। এটা দেখেন, না বুঝলে কোশ্চেন করেন। এখন ঝামেলাটা হলো আগের ম্যাথটা একটু ভুল হয়ে গেছে আমাদের, অর্থাৎ সূত্র উল্টাপাল্টা লেখার কারণে মান অ্যান্সার তো ভুল আছে, শীতের সাথে তো মিলবে না। তাই আমি 48টা ছোট্ট করে, 48টা ছোট্ট করে করাই দিতে চাই। 48টা এখানে দেয়া আছে এই জিনিসটা 3/10, আর দেয়া আছে 2/5, এবং এটা হচ্ছে মনোযোগ দেন, শেষ। এখন প্রশ্ন এটা দেওয়া আছে, সরি কি লিখলাম, এটা দেওয়া কত, এটা দেওয়া হচ্ছে আপনার 1/5। কোশ্চেনে চাইছে বি গণনা ঘটার শর্তে এ ঘটার সম্ভাবনা, তার মানে এই যে বি গণনা ঘটার শর্তে এইটা না, তাহলে দ্বিতীয় সূত্র হবে না আমাদের। তাহলে আমি তো প্রথমে একটু সূত্র বলে লিখে ফেলেছিলাম, তারা আমরা করতে যাই ভুলে গেছে, একটু খেয়াল করবেন আপনারা, আমার তো খেয়াল থাকার কথা, ভুলে গেছে। যাই হোক, এর মান কত, 1/5।
এটার মান কত 2/5, এটা তো আমরা বের করব, তাই না? অতএব ওই জিনিসটার মান কত হবে, এটা এই পাশে এই ভগ্নাংশটা যখন সাইড চেঞ্জ করবে উল্টে হয়ে যাবে, 5 উপরে 2 নিচে, তাহলে হাফ হচ্ছে आंसर। এবার দেখেন এটা বুঝছেন কিনা বলেন তো, এটা বুঝলেই শেষ। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে 50 নাম্বার, এ এবং বি দুটি ঘটনা যেন probability of A is equal to half probability of A union B সমান 3/4 এবং probability of B complement বা B বার, এটা কমপ্লিমেন্ট বলা হয়, B complement সমান এটা হলে প্রশ্ন করছে কি, এটা বিসিএসসি ম্যাথ, এই জিনিসটা কত এটা চাইছে আমাদের কাছে। এটা অনেক ভাবে করা যায়, আমি যতটুকু সম্ভব সেটা করা দেব, ডি মরগানের সূত্রের সাহায্যে করা যায় সেটা দেখাই দেব, ভালো করে খেয়াল করবেন। ডি মরগানের সূত্র আছে, যারা আইসিটি পড়ছেন আপনারা পাবেন, বা এই চ্যাপ্টারও আছে ডি মরগানের সূত্র। আমরা জানি ডি মরগানের সূত্র, সূত্রটা হচ্ছে এরকম, এ কমপ্লিমেন্টের মানে হলো কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা হলো ডি মরগানের সূত্র। প্রশ্নে চাইছে কি, এইটা চাইছে, তো এর পরিবর্তে কি এটা লেখা যায়, কথা বলে না, এই জিনিসটার জায়গায় আমি কি এই জিনিসটা রিপ্লেসমেন্ট করতে পারি, কেন করতে পারি, এই যদি সমান তাহলে এর জায়গায় ওইটা লেখা যাচ্ছে। এখন probability of A union B এর কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে 1 থেকে এই জিনিসটা হবে, যারা বুঝি নাই এটা মনে করেন হওয়ার মানে এটা হচ্ছে না হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে হওয়ার সম্ভাবনা, তাহলে 1 থেকে হওয়ার সম্ভাবনা বিয়োগ করলে না হওয়ার সম্ভাবনা, কমপ্লিমেন্ট মানে কি না হওয়ার সম্ভাবনা, তাহলে ভালো করে বুঝাই, এটা সমান, এই যে সূত্র থেকে এটুকু মানে এটা বসাইছি। এখন এই কমপ্লিমেন্ট থাকলে 1 থেকে এই জিনিসটা বিয়োগ করতে হয়, এটার মান কত 3/4 1/4, এটা হলো অ্যান্সার। তাহলে বলতে পারেন এটার কাজ কি, এটার কাজ কি, এগুলা অন্যভাবে করা যায়, বাট সহজ নিয়মটা আমি করাইলাম, এগুলোর কোনো দরকার নেই, অ্যান্সার হয়ে যাবে। ডি মরগানের সূত্রের সাহায্যে এই যে কমপ্লিমেন্টের যে ম্যাথগুলো আছে সহজে করা যায়, সেভাবে আমরা করছি, খুব সহজে এটা জেনে রাখবেন, ডি মরগানের সূত্র। যাই হোক, এটা জেনে রাখলাম। তারপর হচ্ছে এটা চাইছে প্রশ্নে, এইটা সমান, তাই এর পরিবর্তে এটা লেখা যাবে, এখন কমপ্লিমেন্ট মানে 1 থেকে জিনিসটা বিয়োগ করতে হবে। এখন বলেন বুঝছেন কিনা, শেষ আজকে পর্যন্তই, পুরো চ্যাপ্টারটা শেষ করে দিলাম, বুঝতে পারছে কিনা বলেন। আজকে অনেকদিন পর দেখতে একটা ক্লাস নিলাম, বুঝতে পারছে কিনা বলেন, তাহলে আজকে পর্যন্তই। দ্রুত বলেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।